নমস্কার বন্ধুরা। বন্ধুরা, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো এবং যারা নিটের প্রিপারেশন নিচ্ছ, আমি নিটের জন্য এনসিইআরটি বায়োলজির ভিডিও তৈরি করছি। তোমরা যারা আমার ভিডিওগুলো ফলো করছো তোমরা জানো, যারা নতুন তোমরা দেখছো, তো গাইস, নিটের যে প্রিপারেশনের জন্য জানো তোমরা এনসিইআরটি বই পড়তে হয়। তো আমি লাইন বাই লাইন ডিসকাস করছি। কিছু চ্যাপ্টার আমি একটু সংক্ষেপে করেছি। তো একটা ভাই কমেন্ট করেছিল যে লাইন বাই লাইন করুন স্যার। তো আমি আবার ক্লাস 12 থেকে টোটাল 16টা চ্যাপ্টার আছে, একবারে লাইন বাই লাইন ধরে ধরে করাবো। তোমরা ভিডিওগুলো দেখবে, মানে একটা তোমাদের কোনো ডাউট থাকবে না। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আমি ইংলিশতেও বলছি এবং বাংলাতে একবারে সহজ ভাষায় বলছি। যারা তোমরা ছোট ছোট শহর থেকে দেখছো, গ্রাম অঞ্চল থেকে যাদের পড়াশোনা নিয়ে ভালো এই ডাক্তার হওয়ার ইচ্ছা, আশা করছি তোমরা ভিডিওগুলো যদি দেখো, গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা খুব উপকার পাবে। এবং ভালোভাবে দেখতে হবে এটা, হ্যাঁ অবশ্যই ভালোভাবে দেখতে হবে অ্যান্ড পুরো ভিডিওটা দেখতে হবে। আর এনসিইআরটি বই যদি না থাকে তোমাদের, অবশ্যই এনসিইআরটি বই কিনতে হবে এবং এনসিইআরটি বই তোমাদের নিজেকেও পড়তে হবে, দুই একবার রিডিং মারতে হবে। তারপর যখন যেই জায়গাগুলো বুঝতে পারছো না এবং এই ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গে তোমরা মানে এনসিইআরটি বইটা সামনে রাখবে এবং আমি যেই জায়গাগুলো বলছি, যে কনসেপ্টগুলো, সেগুলো সঙ্গে সঙ্গে পড়ে নেবে কীভাবে মানে জিনিসটা করতে হবে। আমি এই জিনিসগুলো কিন্তু যখন ক্লাসগুলো করছি তখনই কিন্তু বলে দিচ্ছি। তো আমার কথা অনুসারে যদি কেউ পড়াশোনা করো, এনসিইআরটির প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে এবং নিটের সব কোশ্চিন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো তারপর করবে, সব কোশ্চিন বুঝতে পারবে এবং ধরতে পারবে এবং করতেও পারবে সঠিক অ্যান্সার। এবং কি আমি এখানেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো করাচ্ছি কিন্তু টপিক করার সময় সঙ্গে সঙ্গে, বুঝতে পারলে? এখন যেই টপিকে কোনোগুলো টপিক বড় আছে এবং কোনো টপিকের উপর অনেকগুলো করে কোশ্চিন আছে প্রিভিয়াস ইয়ারের, সেটা হয়তো একসঙ্গে সব করাতে পারবো না, সেটা পরের ভিডিওতে করিয়ে দেবো, বুঝতে পারছো? তো তোমাদের যারা বন্ধুবান্ধব আছে, ভালো ছেলে মেয়ে আছে যারা নিটের জন্য খুব মানে করছে, যে বুঝতে পারছে না এনসিইআরটিতে, তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করো। আশা করছি তোমরা এই ভিডিওগুলো থেকে, যারা সিরিয়াস নিটের জন্য, যারা ভালো তোমরা মানে পড়াশোনা নিয়ে ভালোভাবে এই মানে মেডিকেলে নিটে ক্র্যাক করতে চাও, এবং আরও আমি অনেক কিছু বলবো, তোমাদের ট্রিক্স দেবো এবং প্রত্যেকটা জিনিস এনসিইআরটির যেই জায়গাগুলো মনে থাকে না, অনেক জায়গা আছে যেগুলো একবারে মানে যখন পড়বে তখন মনে থাকবে, কিন্তু কিছুক্ষণ পরেই কি 2-1 দিন পরেই ভুলে যায়, মানে মাথা থেকে আউট হয়ে যায়। সব এগুলো ট্রিক করা আছে আমার, একটা জিনিস প্রবলেম হবে না। হ্যাঁ, কিন্তু তোমাদের খাটতে হবে, যেটা সত্য জিনিস আমি ওটাই বলি, কিন্তু একটা জিনিস এখানে মিথ্যা পাবে না। জাস্ট আমাকে বিশ্বাস করতে হবে। আর যদি রেজাল্ট না হয়, নাম্বার আছে ওখানে আমার দেখো সব কিছু, যদি রেজাল্ট না পাও তারপর ফোন করে বলবে, বুঝতে পারলে? অ্যান্ড এখানে তাহলে আমি শুরু করছি আজকে যে টপিকটা। আমি ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টারটা করিয়ে দিয়েছি একটা ভিডিওর মাধ্যমে। তোমরা ওই প্লে সেকশনে গিয়ে, মানে প্লে লিস্টে গিয়ে দেখো, ক্লাস 12-এর একটা পুরো প্লে লিস্ট করেছি। ওখানে ক্লাস 12-এর ফার্স্ট যে চ্যাপ্টার, ওটা আমি কমপ্লিট করেছি। ওটা লাইন বাই লাইন করা নেই, কিন্তু যেটা করেছি আমি ওগুলো পড়লেই ওখান থেকেই আসবে। তবুও আমি, একটা ভাই কমেন্ট করেছে যে লাইন বাই লাইন করেন স্যার, তাহলে আমি লাইন বাই লাইন পুরো একবারে ডিটো, পুরো একবারে ভেঙে ভাঙিয়ে করাবো এমনভাবে, মানে ইউটিউবে তোমরা পুরো ইউটিউব খুঁজলে ওইরকম ভিডিও পাবে না, এটা আমি বলতে পারি তোমাদের। অ্যান্ড প্রত্যেকটা কোশ্চিন প্রিভিয়াস ইয়ারের, মানে কীভাবে কোশ্চিনগুলো করতে হবে, মানে কোশ্চিন না যে তুমি শুধু, তোমাকে ফার্স্ট কোশ্চিন করতে হবে। নিটে হচ্ছে কি, সময়টাই হচ্ছে আসল। পারবে অনেকে, কিন্তু কত তাড়াতাড়ি তুমি করতে পারছো, বুঝতে পারলে? সেই জিনিসগুলো আমি শেখাবো ধীরে ধীরে। মানে একটা কোশ্চিন থেকে কীভাবে তুমি ফটাফট অপশনগুলোকে করবে, মানে ধরবে, বুঝতে পারলে কি না? অ্যান্ড আর একটা জিনিস বলি, তোমরা যারা জানো না, নিট যদি পেতে চাও তোমাকে এনসিইআরটি পড়তেই হবে। এনসিইআরটি ছাড়া কোনো দিনও নিট পাবে না, কিন্তু এই যে এই সত্য জিনিসটা যদি না জানো, তাহলে এটা বলে দিচ্ছি এবং ধীরে ধীরে অবগত হবে। কিন্তু যত তাড়াতাড়ি জানবে তত তাড়াতাড়ি তোমার ভালো মঙ্গল, বুঝতে পারলে? নিটের বাংলা ভার্সন বইও পাওয়া যায়, কিন্তু বাংলা বই পড়ে কোনো দিন হবে না, কারণ যারা নিট পায় তারা একমাত্র ইংলিশ ভার্সনেই, কারণ বাংলা ভার্সন তো কোশ্চিন হচ্ছে, কিন্তু ওই বাংলা ভার্সনে যারা পরীক্ষা দেয়, আমার মনে হয় না কেউ একজন পুরো পশ্চিমবঙ্গে নিট পায় বাংলা ভার্সনে, কারণ পাবে না। কারণ ইংলিশ ভার্সনে বইগুলো কী হয়, তাদের যে অনুবাদ যে করে বাংলা কোশ্চিনে, অনেক মিস্টেক থাকে, আর হলো বাংলাগুলো ইংলিশের থেকে আরও টাফ হয়, ওখানে ধরতে পারবে না তুমি। কারণ 2-3 বছর তুমি যখন ইংলিশ এনসিইআরটি বই পড়বে, তুমি বাংলাতে পরীক্ষা দিয়ে কোনো দিনও ভালো রেজাল্ট করতে পারবে না। আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি, বুঝতে পারলে?
তোমাকে বুঝতে হবে ইংলিশগুলো। আর একটা জিনিস ভাবো, যখন ডাক্তারি তোমার পড়ার ইচ্ছা, তোমাকে ইংলিশ তো জানতে হবে, শিখতে হবে। তাহলে ইংলিশ ইমপ্রুভ করো। বাংলা আমাদের মানে বাংলা এটা, কারণ এগুলো টেকনিক্যাল সাবজেক্ট, সায়েন্সের বিজ্ঞানের সাবজেক্ট, বুঝতে পারছো কি না? বাংলা ভাষাটা যদি এটা ওরা নিজেরা কোশ্চিনটা তৈরি করতো, মানে যখন, কারণ এটা শুধু কি করছে, কোশ্চিনটা যে তৈরি করছে কি না, ওই ট্রান্সলেট করে বাংলা ভার্সন করে দিচ্ছে। ওখানে প্রচুর মিস্টেক থাকে, আর কিছু কিছু মানে আছে কি না ইংলিশ, যেগুলো যেহেতু এটা সায়েন্সের বিষয়, কিছু টার্ম আছে যেগুলো বাংলা অর্থ মানে বোঝা মুশকিল, আলাদাই, ওটা অর্থই হয় না কোনো। হ্যাঁ, বুঝতেই পারবে না। তো এরকম প্রচুর সমস্যা হয় অনেক ছেলেমেয়ের। আর বাংলাতে কেউ, মানে আমি প্র্যাকটিক্যালি সোজা হিসাব বলছি, বাংলাতে কেউ চান্স পায় না। আমার মনে হয় না কেউ চান্স পায় বাংলাতে। ওকে রে, বাংলা তো জাস্ট এই 2-3 বছর হলো বাংলা ভাষণে কোশ্চিন হচ্ছে, কেউ চান্স পাবে না। ওটা জাস্ট সান্ত্বনা পুরস্কার দেওয়া জন্য বাংলা ভাষাতে করেছে, বুঝতে পারলে? কারণ বাংলা ভাষায় কেউ পড়ায়ও না। আর তোমাকে এনসিইআরটি ইংলিশের বুঝতে হবে। দেখো, আমি সাধারণভাবে বলছি, যারা সাধারণ ছেলেমেয়ে দেখছো তাদের জন্য বিশেষ করে আমি চাই যেন সাধারণ ছেলেমেয়েরা ভালো জায়গায় যাক, এবং তোমরা ভালো জায়গায় ইয়ে করো, মানে প্রতিষ্ঠিত, মানে এইরকম বড় কম্পিটিশন পরীক্ষার জন্য ভালোভাবে পড়াশোনা করো। অ্যান্ড আজকে যে টপিকটা দেখো, অনেক কথা আছে। এইভাবে আমি যখন ভিডিওগুলো করব, তার সঙ্গে কিছু কিছু জিনিস তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। তোমাদের ভিডিওগুলো দেখতে হবে। অ্যান্ড আশা করছি তোমাদের অনেক কিছু এখানে পড়ার যে টপিক, তার সঙ্গে আরও অনেক কিছু তোমরা মানে ভ্যালুয়েবল জিনিস পাবে, বুঝতে পারলে? সো এখন এই যে টপিকটা আমার রিপ্রোডাকশনের, হিউম্যান রিপ্রোডাকশনে যে প্রথম মেল রিপ্রোডাকশন, ফিমেল রিপ্রোডাকশন হয়ে গেছে, সেখানকার কোশ্চিনগুলো করেছি। তারপর গ্যামেটোজেনেসিস টপিকটা করেছি, তোমরা গিয়ে দেখো, প্লেলিস্টে পেয়ে যাবে। আজকের যেটা টপিক হলো মেনস্ট্রুয়াল সাইকেল। তাহলে খুব সিম্পলভাবে ভাষায় বলবো আমি, কোনো একটা অসুবিধা হবে না আশা করছি। একবারে চলিত, মানে ভাষায়, গ্রাম্য ভাষায় যদি বলো তোমরা সহজভাবে। ওই স্ট্যান্ডার্ড ভাষার অত বেশি প্রয়োজন নেই, এখানে বুঝতে হবে আমাদের। অ্যান্ড মেনস্ট্রুয়াল সাইকেল, দেখো মেনস্ট্রুয়াল সাইকেল মানে যেটাকে বলা হয় রজচক্র। ওকে, এটাকে আমরা যে চলিত ভাষায়, যেটা হলো একটা পিউবার্টি যখন বয়স হচ্ছে মেল অ্যান্ড ফিমেলের, এটা ফিমেলেরটা পড়বো, বুঝতে পারছো কি না? মহিলাদের, মেয়েদের, মানে 11 থেকে 12 বছর বয়সে যখন রজচক্র শুরু হচ্ছে, যেটাকে গ্রাম্য ভাষায় বা চলিত ভাষায় কি বলা হয়, মাসিক বলে। ওকে, এই মাসিক যে শুরু হচ্ছে, মানে কখন শুরু হচ্ছে, পিউবার্টি বসে। পিউবার্টি মানে যেটাকে ভালো ভাষায় বলা হয় বয়ঃসন্ধিকাল, বুঝতে পারলে? এই বয়ঃসন্ধিকালটা শুরু হওয়ার সময় এই যে সাইকেলটা প্রতি মাসে চলে, বুঝতে পারছো? প্রতি মাস অন্তর অন্তর চলে 28 দিন, এটা টোটাল একটা কন্টিনিউয়াস সাইকেল। ওকে, এটা কোশ্চিন আসে, এগুলো বেসিক জিনিস এগুলো। তো এই 28 দিন যে সাইকেলটা চলছে, 28 দিন অন্তর অন্তর, মানে 11 থেকে 10-11 বছর বয়স থেকে শুরু হচ্ছে। আর এটা চলবে কত দিন পর্যন্ত? এটা চলে হলো তোমার, ধরো 10 থেকে, এটা মোটামুটি চলবে 45 থেকে 50 বছর ম্যাক্সিমাম। ওকে, এটা ভেরি করে বিভিন্ন বিষয়ের উপর, মানে বিভিন্ন, যেমন জলবায়ুর উপর, আরও বিভিন্ন যে শারীরিক বিভিন্ন বিষয় আছে, হ্যাঁ, মানে ফ্যাক্টর আছে, যেগুলোর উপর ডিপেন্ড করবে, বুঝতে পারলে? তাহলে এই যে অ্যাকচুয়ালি আরও সহজভাবে যদি বলি, যে মানে যে মাসিক যে শুরু হচ্ছে, ধরো 10 বছর থেকে এটা যে চলবে, মানে এখান থেকে একটা মেয়ের দেহে কি হলো, যে তার যে বাচ্চা উৎপাদনের ক্ষমতা 10 বছর বয়স থেকে শুরু হচ্ছে। 10 বছর বয়স থেকে বাচ্চা উৎপাদন ক্ষমতা শুরু হচ্ছে, মানে বাচ্চা উৎপাদনের জন্য কি উৎপন্ন হতে হবে? ওভাম। ওভাম মানে ডিম্বাণু, বুঝতে পারলে কি না? বাচ্চা তৈরির জন্য যেমন আমাদের অন্য যেমন জীব, যেমন মানে যেগুলো হলো ডিম থেকে বাচ্চা দেয়, যেসব জীব, তাদের ক্ষেত্রে কি হয়, ডিম দেয় কি না তাদের? তাহলে ডিম দেওয়ার একটা কি হয়েছে, বয়স, একটা উপযুক্ত বয়সে বয়স হয়, তারপর তো ডিম দেওয়া শুরু করে কি না? সেই রকমই এটাও মানুষের ক্ষেত্রে, যে পিউবার্টিতে হচ্ছে এই ওভাম রিলিজ হওয়া শুরু হয়, কোথায়? ওভারিতে, বুঝতে পারলে? ডিম্বাশয়ে। তাহলে 10 থেকে, এখন একটা মেয়ের, তোমরা আগে শুনেছো যে যখন মানে ব্রিটিশ আমলে আমাদের যে কী হতো, বাল্যবিবাহ ছিল, বাল্যবিবাহতে যে খুব কম বয়সে বিয়ে হতো, বা এখনও গ্রাম অঞ্চলে কি আমাদের দেখবে 12-13 বছর, 14 বছর বয়সেও এখনও অনেক জায়গায় বিয়ে হচ্ছে, 14 বছর, 15 বছর বয়সে। তাহলে দেখবে ওই অনেক ছোট ছোট মেয়েরও কি হচ্ছে, এই অনেক না জানার কারণে এই যে ছোট বয়সে বিয়ে হয়েও কি তারাও কিন্তু প্রেগনেন্ট হয়,
হয় কি না? তাহলে যে কারণ এখানে তার যে 10-11 বছর বয়সে ডিম্বাণু উৎপাদন ক্ষমতা শুরু হচ্ছে, তাহলে এখন ওই সময় 11-12 বছর বয়সেও যদি কেউ হচ্ছে তোমার সঙ্গম করে, যৌন মিলন করে অ্যান্ড ওই টাইমে যদি সেটা হয়, তাহলে নিষেক হয়ে কি হবে? সেটা তো গর্ভধারণ হয়ে যাবে কি না? গর্ভধারণ ক্ষমতা যেহেতু তার শুরু হয়ে গেছে। তো এই যে জিনিসটা এখন এটা চলবে হলো কি 45 থেকে 50 বছর বয়স পর্যন্ত, মানে সক্রিয় থাকে। একজন মেয়ে বা মহিলার যে 10 থেকে হলো 45 বছর বয়স পর্যন্ত সে তার কী হবে, বাচ্চা ধারণ ক্ষমতা থাকবে, বা ম্যাক্সিমাম কারো ক্ষেত্রে ধরো 50 বছর বয়স পর্যন্ত। হ্যাঁ, এটা হলো একটা স্বাভাবিক আর কি, এক্সেপশনাল কিন্তু কেস হতেই পারে, বুঝতে পারলে? স্বাভাবিক এটা, যেটা হলো বায়োলজিক্যাল একটা অনুসারে, হ্যাঁ, বায়োলজি অনুসারে। তো এই যে টাইমটা, এই টাইমটা তাহলে আমাদের এখানে এই সাইকেলটা কিভাবে হয়, এটা 28 দিন অন্তর অন্তর হচ্ছে। এখন এগুলা এর মাঝখানে অনেকগুলো ফেজ আছে, যে এগুলো এটা যেহেতু খুব জটিল প্রক্রিয়া, কিন্তু আমাদের এনসিইআরটি ক্লাস 12 অনুসারে যতটা জানা দরকার আমাদের নিটের জন্য, হ্যাঁ, এখানে সেই জিনিসগুলো আমরা জানবো, বুঝতে পারলে? যখন ডাক্তারি পড়বে তোমরা, ধরো যে কেউ যারা গাইনো ডাক্তার হয়, মহিলাদের ডাক্তার, এগুলো কমপ্লেক্স, মানে ভেরি জটিল, বুঝতে পারলে কি না? একটা জিনিস ভাবো যে এই বাচ্চা উৎপাদনের ক্ষমতা জিনিসগুলো কত জটিল হতে পারে। ক্লিয়ার? সো এখন এখানে তাহলে আমরা এনসিইআরটিতে কী কী আছে সেগুলো আমরা শুরু করছি, বুঝতে পারলে? অ্যান্ড তোমরা কমেন্ট করে জানাবে যে আমি যে আমার যে এক্সপ্লেনেশনটা, হ্যাঁ, ঠিক হচ্ছে না, আরও ডিটেলস বলবো না এর থেকে বেশি হয়ে যাচ্ছে এক্সপ্লেনেশন, বুঝতে পারলে? তোমাদের একটু কমেন্ট করলে, তোমরা ফিডব্যাক দিলে, তাহলে সেই হিসাবে আমি কি কারেকশন করব, বুঝতে পারলে? অ্যান্ড মেনস্ট্রুয়াল সাইকেল, রিপ্রোডাক্টিভ সাইকেল ইন ফিমেল। এখন দেখো প্রত্যেকটা জায়গা যেগুলো থেকে কোশ্চিন হবে, একটা কোনো ডাউট থাকবে না, 100% কারেন্ট হবে না, 1000% বলবো, 100% তো এই ফিমেল যে প্রাইমেটস, তাহলে আমরা কাদের মধ্যে পড়ি? যে হিউম্যান, হ্যাঁ, প্রাইমেটসের মধ্যে পড়ি আমরা, এই কথাটা মনে রাখবে। প্রাইমেটসের মধ্যে কে কে পড়ে? আমরা পড়ি হলো মাঙ্কি পড়ে, এপস পড়ে, তারপর হলো হিউম্যান বিংস। ওকে, এখন এই যে রিপ্রোডাক্টিভ সাইকেলটাকে কি বলা হয়? মেনস্ট্রুয়াল সাইকেল বলা হয়। বাদরের ক্ষেত্রেও হবে, অ্যাপসের ক্ষেত্রেও হয়, হ্যাঁ। তাহলে ফার্স্ট যে মেনস্ট্রুয়েশন যে শুরু হচ্ছে, এই যে কোথায় কখন শুরু হয়? পিউবার্টি। তাহলে পিউবার্টি বয়সটা মাধ্যমিক লেভেলে পড়েছো 11-12 বছর বয়সে। মেয়েদের একটু 1 বছর অ্যাডভান্সে আগেই হয়, হ্যাঁ, ছেলেদের থেকে। ছেলেদের ধরো 12-13 বছর বয়সে শুরু হয়। তো এই যে ধরো যেই দিন ফার্স্ট যেদিন শুরু হচ্ছে, মানে সাধারণ ভাষায় যেদিন মাসিক শুরু হচ্ছে না, সেটাকে বলা হয় জীবনে প্রথম কোনো একটা মেয়ের যে শুরু হচ্ছে যেদিন, সেটাকে কি বলা হয়? ম্যানার্কি বলে, বুঝতে পারলে? তাহলে বায়োলজিক্যাল টার্ম এটা তাহলে মনে রাখতে হবে। ডেফিনেশন টাইপের কোশ্চিন, যেগুলো স্টেটমেন্ট টাইপের কোশ্চিন আসে, সেগুলোতে আসতে পারে ম্যানার্কি। আর লাস্ট যেটা মানে একবারে যেদিন শেষ হবে, মানে কোনো একজনকার জীবনে, যে বললাম 50 বছর বয়সে যদি কারো শেষ হয়, ওটাকে ম্যানোপোজ বলা হয়। ওকে, হয়তো এমনি কথা, মানে ডেলি লাইফে অনেকে আলোচনা করে যারা একটু এডুকেটেড, বুঝতে পারছো? যারা পড়াশোনা জানে তারা বলছে যে হ্যাঁ, ওই মহিলার মেনোপজ হয়ে গেছে, বুঝতে পারলে? তাহলে শিক্ষিতদের মধ্যে এইভাবেই কথা হবে, বুঝলে কি না? এখন হিউম্যান ফিমেলসের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন ইজ রিপ্রেজেন্টেড এট অ্যাভারেজ ইন্টারভেল। এই যে ইন্টারভেল যে শুরু হচ্ছে কতদিন চলে? 28 থেকে 29 দিন। দেখো ভেরি করতে পারে, বিভিন্ন শারীরিক মানে সমস্যা থাকতে পারে, বুঝতে পারলে কি না? এটা একটা যে নর্মাল বায়োলজি অনুসারে যেটা হওয়া দরকার, 28 থেকে 29 দিন চলবে ইন্টারভেল, সাইকেলিক আকারে। ওকে, শুরু হবে 28 দিনে, বিভিন্ন যে স্টেপগুলো হবে, তারপর আবার শুরু হবে, এইভাবেই চলতে থাকবে। দ্য সাইকেল ইভেন্ট স্টার্টিং ফ্রম ওয়ান মেনস্ট্রুয়েশন টিল দ্য নেক্সট ওয়ান ইজ কল, এই যে মেনস্ট্রুয়াল সাইকেল। তাহলে এই যে বাংলাতে বলা হলো রজচক্র বলে। ওকে, অ্যান্ড ওয়ান ওভাম, এখন এই যে ওয়ান ওভাম, একটা ওভাম রিলিজ হয়, যেটাকে অভুলেশন বলা হয়, ডিম্ব উৎপাদন, ডিউরিং মিডিল, যে মাঝখানে যে সময়টা, মানে 28 দিনের যদি তুমি অর্ধেক করো, তাহলে অর্ধেক মানে কখন হবে? তাহলে 14 দিনের মধ্যে পড়বে, বুঝতে পারলে? মাঝে এখানে একটা গ্রাফের মাধ্যমে পুরো ঘটনাটা বোঝানো আছে, এটা আমরা দেখব। তার আগে আমরা থিওরিটা পড়ে নিই। তোমাদের এই যে গ্রাফটা, এই গ্রাফটা থেকে খুব কোশ্চিন আসে, এখান থেকে কনসেপচুয়াল কোশ্চিন দেবে ঘুরিয়ে ঘুরিয়ে। তাহলে এখানে বিভিন্ন হরমোনের এখানে কাজ আছে, বুঝতে পারছো? তারপর আমাদের যে ব্রেনের যে পিটুইটারি যে হরমোনের এখানে অনেক কাজ হয়। তারপর যেগুলো লোকাল হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, পিটুইটারি হরমোন ক্লাস 10-এ পড়েছো তোমরা,
যে হরমোন খরিত হয় যে অগ্র পিটুইটারি থেকে, ফলিকল স্টিমুলেটিং হরমোন আর হলো লিউটিনাইজিং হরমোন। ওকে, এই যে পিটুইটারি হরমোনের এখানে কাজ আছে। তারপর হলো ওভারিয়ান ইভেন্টগুলো, যেগুলো ওভারিতে যে পরিবর্তনগুলো ঘটছে স্টেপগুলো। তারপর হলো ওভারিয়ান যে হরমোনগুলো, মানে ওভারি থেকে যেগুলো হরমোন রিলিজ হচ্ছে, লোকাল হরমোনগুলো ওই জায়গা থেকে কে হরমোন রিলিজ হয়, ইস্ট্রোজেন আর হলো প্রজেস্টেরন। ওকে, তারপর হলো ইউটেরাইন যে ইভেন্টস, ইউটেরাইনের মধ্যে মানে ইউটেরাইন ওয়ালটার মধ্যে ভিতরে যে গর্ভাশয় যেটা, হ্যাঁ, সেটার মধ্যে যে চেঞ্জগুলো হচ্ছে, তার যে ভিতরের যে ইয়েটা লেয়ারটা, এন্ডোমেট্রিয়াম ভিতরেরটাকে যে বলে, হ্যাঁ, যেখানে ভ্রূণটা গ্রথিত হয়, ওই জন্য এটা এরকমই দিয়েছে, বুঝতে পারছো কি না? একবারে ভিতরের সাইডে যেটা থাকবে, এখানে একটা ভ্রূণ এসে গ্রথিত হলো, জাইগোট এসে গ্রথিত, তারপর ধীরে ধীরে এটা বড় হচ্ছে। এখানে এই যে ব্লাড ভেসেলগুলো, এখানে বিভিন্ন ধরনের থেকে এখান থেকে খাবার নেবে। তো এগুলো খুব সুন্দর করে এটা দেখানো হয়েছে, এটা আমরা খুব ভালোভাবে বুঝবো। তার আগে আমরা এখানে যে থিওরিটা দেওয়া আছে এনসিইআরটিতে, এটা আগে পড়ে নিই। অ্যান্ড দেখো ইস মেনস্ট্রাল সাইকেল, তাহলে দ্য মেজর ইভেন্ট অফ দ্য মেনস্ট্রাল সাইকেল আর শোয়িং ইন ফিগার, এখানে দেওয়া সাইকেল স্টার্ট মেনস্ট্রাল ফেজ হোয়েন মেনস্ট্রাল ফ্লো ওকার্স ইট দ্য লাস্ট। এই যে মেনস্ট্রাল ফ্লো, এখানে টোটাল যে এই ঘটনাটাকে 28 দিন বা 29 দিন চলছে, তো এটা 3টা ফেজ, এখানে 4টা ফেজে বা 3টা ফেজ দেখানো হয়েছে এনসিইআরটিতে। ওকে, হায়ার ক্লাসের বইয়ে আরও আলাদা আলাদা ফেজ থাকে। ফার্স্ট যে প্রথমটা ফেজটাকে বলা হচ্ছে যে প্রথম যে 3 থেকে 5 দিন, ওটাকে বলা হয় মেনস্ট্রাল ফ্লো। মেনস্ট্রাল ফ্লো আমি পুরো ডিটেলস ভাঙিয়ে বলবো জিনিসগুলো কি, জাস্ট ধৈর্য ধরে দেখতে থাকো। তারপর হলো ফলিকুলার ফেজ, যেটাকে পলিফারেটিভ ফেজও বলে, হ্যাঁ। অ্যান্ড তারপর হলো লুটিয়াল ফেজ, যেটাকে সিক্রেটরি ফেজ বলে। তারপর আবার এটা 28 দিন 29 দিন চলবে, তারপর আবার পুনরায় এটা আবার শুরু হয়ে যাবে প্রথমটা। সাইক্লিক চক্র চলতে থাকে, বুঝতে পারলে? শুরু হবে আবার শেষ হবে, শেষ হবে আবার শুরু হবে। তাহলে প্রথম 3 থেকে 5 দিন একটা ফেজের মধ্যে পড়ছে। অ্যান্ড এই মেনস্ট্রাল ফ্লোটা কি? মেনস্ট্রাল ফ্লো রেজাল্ট ডিউ টু দ্য ব্রেকডাউন অফ এন্ডোমেট্রিয়াল লাইনিং অফ দ্য ইউটেরাস অ্যান্ড ইটস ইউটেরাস মানে গর্ভাশয় যেটা, হ্যাঁ, অ্যান্ড ইটস ব্লাড ভেসেল হুইচ ফর্ম লিকুইড অ্যান্ড দ্যাট কামস আউট থ্রু ভেজাইনা। And menstruation only occurs if the released ovum is not fertilized. তো এখানে কনসেপ্ট আছে ভালো, হ্যাঁ, ভালো করে কনসেপ্টগুলোকে বুঝতে হবে। তাহলে যে কোনো ধরনের কোশ্চিন ঘুরিয়ে দিলেও তুমি কি কুইক কোশ্চিনটাকে ধরতে পারবে। আর এখানকার কোশ্চিনগুলো কনসেপচুয়াল আসে, বুঝতে পারছো? যেহেতু এটা ফিজিওলজির মধ্যে পড়ছে, যতগুলো হিউম্যান ফিজিওলজির চ্যাপ্টার হবে কি না, ওখান থেকে কনসেপচুয়াল কোশ্চিন আসবে। ফিজিওলজি মানে যেগুলো আমাদের মানব শরীরের যেই চ্যাপ্টারগুলো, ক্লাস 11-তে যেই চ্যাপ্টারগুলো আসে লাস্টের দিকে, হ্যাঁ, হিউম্যান বডির শারীরবিদ্যার। এখানে বলেছি যে প্রথম যে মেনস্ট্রাল ফ্লোটা শুরু হচ্ছে, মানে যার ধরো এই যে পিউবার্টিতে এই মাসিক শুরু হলো, প্রথম যেটা কি হয়, তো এই ভেজাইনা দিয়ে বা যে বাংলাতে যেটাকে বলে যোনি দিয়ে কি হবে, নোংরা পদার্থ বেরিয়ে আসে, যেগুলো হলো মেনস্ট্রাল ফ্লো বলতে এই যে ব্লাড, রক্ত বেরিয়ে আসে, এবং রক্তের সঙ্গে যেগুলো ডেড ব্লাড, অ্যাকচুয়ালি এগুলো মৃত, হ্যাঁ, অ্যান্ড ডেড সেলগুলো, আর ওখানে যেগুলো বিভিন্ন ধরনের আরও যে পদার্থ থাকবে মিক্স, বুঝতে পারছো, সেটা বেরিয়ে আসে, নোংরা জিনিস। তো এটা এখন বেরিয়ে আসলো কেন বেরিয়ে আসলো? এখন এই যে বেরিয়ে আসার কাছে এন্ডোমেট্রিয়াম লাইনিং, যেটা এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা, এন্ডোমেট্রিয়াম ওই লেয়ারটা ভেঙে যায়, যেটা ইউটেরাসের ওয়াল ভিতরের দিকে, হ্যাঁ। এখন ব্লাড ভেসেল এই যে লিকুইডটা থাকে ওটা বেরিয়ে আসবে। সো বেরিয়ে আসার কারণ কি? দেখো এই যে যেটাতে তৈরি হয়েছিল এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা, এটা সাপোজ এটা দেখো, এই যে ধরো এটা একটা এন্ডোমেট্রিয়াম লেয়ার তৈরি হয়ে আছে, সব কিছু ধরো এখানে ব্লাড ভেসেল, তারপর অন্যান্য পুষ্টি সব কিছু এসেছে, রেডি হয়েছিল কিসের জন্য? আমি ইমাজিনেশন করতে হবে একটু। এটা রেডি হয়েছিল যে এখানে কেউ আসবে বলতে কে আসবে, যে নিষেক হবে, পুংগেমেট অ্যান্ড স্ত্রীগেমেট নিষেক হয়ে তারা মিলিত হয়ে এখানে এসে কি হবে, যে জাইগোট ফর্ম হবে, সেটা হলো এখানে এসে গ্রথিত হবে, মানে ইমপ্লান্ট হবে। তারপর ওটাই ধীরে ধীরে কি হবে, ভ্রূণে পরিণত হবে, তারপর ধীরে ধীরে এটা বাচ্চা হবে। আর এই যেটা ধরো জাইগোটটা ভ্রূণে তৈরি হলো, এখানে কি হবে, এখান থেকে ও খাবার পাবে, পুষ্টি নেবে, বুঝতে পারছো? আর যেগুলো প্রয়োজনীয় যত কিছু তার দরকার ওরা এটা থেকে নেবে, বুঝতে পারলে? এখন যদি ধরো কোনো কারণে কারো ধরো
এই যে ওভুলেশন যে হবে, এই মানে 28 দিনের মধ্যে 14তম দিনে হলো ওভুলেশন হয়। এই ওভুলেশন হবে, তো ওভুলেশন তো ডিম তো বের হলো, ধরো 14তম দিনে একজন মেয়ের ইয়ে থেকে ওভারি থেকে তোমার ওভাম বের হলো। ওভাম, বুঝতে পারলে? এই ওভামটা কার সঙ্গে মিলিত হবে? যে পুং গ্যামেট, পুং যে গ্যামেট, পুং গ্যামেটকেও তো আসতে হবে। পুং গ্যামেট মানে স্পাম, স্পামকে আসতে হবে, ও আসবে। ধরো এটা স্ত্রী গ্যামেট অ্যান্ড পুং গ্যামেটকে আসতে হবে, তবে না দুজনে মিলিত হয়ে কি করবে, এরা এন হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড হয়, এন এন মিলে 2n হবে। এখন যদি সেই টাইমে পুং গ্যামেট যদি না আসে, তাহলে এক সময় কি হবে, সে এই যে লেয়ারটা যেটা ধরো রেডি হয়েছিল, যেমন অতিথি আসবে তার জন্য রেডি হয়েছিল যে এখানে আসবে, ওখানে তার জন্য সব কিছু রেডি করা হয়েছে। এখন যদি না আসে, সেই কি ওই যে সব কিছু যে সজ্জা তৈরি করা হয়েছে, সেটা তো আর ওইভাবেই রাখা হবে না, ওর তো একটা লাস্ট কিছু পরিণতি হবে, বুঝতে পারলে কি না? তো সেটাই হয়। তারপর ওটা যে সব কিছু রেডি হয়েছিল, সেটা কি হয়, একটা ম্যাক্সিমাম টাইম পর্যন্ত ওয়েট করা পর্যন্ত থাকতে থাকতে কি না, এই যে সিক্রেটরি ফেস, ধরো এই যে 14তম এখানে আস্তে আস্তে মেনস্ট্রুয়েশন, ধরো এই পর্যন্ত, এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ, এটা থেকে আরও বুঝতে পারবে। এই যে ধরো এটা লেয়ারটা এন্ডোমেট্রিয়ামটা বাড়তে বাড়তে এখানে হরমোন সিক্রেটরি ফেস, মানে এখানে প্রচুর পরিমাণে হরমোন সিক্রিট হয়, যে ম্যাক্সিমাম টাইমে একটা পর্যায়ে পড়ে যায় যে এখনও নেই, আসছে না, মানে এখানে ধরো শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়নি, তো এখানে আসারও কোনো খবর নেই। তাহলে কি হবে, ম্যাক্সিমাম টাইম পর্যন্ত একটা হরমোন লেভেল বেড়ে যাবে, তারপর কি হবে, পিক লেভেলে পৌঁছে যাওয়ার পরে দেখবে যে নেই, তারপর এটা কি হবে, ক্ষয় হওয়া শুরু করবে, ডিগ্রেড হওয়া শুরু করবে। যেই হরমোনগুলো রিলিজ হচ্ছিল কি না, প্রজেস্টেরন হরমোন, এই যে প্রজেস্টেরন হরমোন, এখানে তার যে ইয়েটা লেভেলটা প্ল্যান ছিল, হ্যাঁ, কম কম ছিল, ধীরে 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 বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়ে গেল। এই যে ধরো 25-27 দিন এখানে এসে কি হয়েছে, তারপর তার হরমোন ম্যাক্সিমাম পিক লেভেলে পৌঁছে যাওয়ার পর কী হচ্ছে, ডাউন হওয়া শুরু করছে, কমা শুরু করছে। এখন এই হরমোনটা যদি আর রিলিজ না হয় না, এই হরমোনটা হচ্ছে এটাকে, এই যে প্রজেস্টেরন হরমোনের মেইন কাজ হচ্ছে কি, ভ্রূণের দেখাশোনা করা, তার যে যত কিছু ভ্রূণটাকে মেইনটেন করা। তো ভ্রূণ নেই, আসেনি, পুংগেমেট স্ত্রী গেমেট মিলিত হয়নি, সে এখন কি করবে, তার বাস বিছনাপত্র উঠাবে, ওকে, উঠাবে মতলব এটা ভেঙে যাবে, এখান থেকে ভেঙে যাওয়ার পরে এগুলো ব্লাড ভেসেল যেগুলো তৈরি হয়েছিল নোংরা টোংরা, এগুলো কি হবে, তারপর অটোমেটিক যে বডির যেটা ক্রিয়া যেভাবে তৈরি হয়েছে, সেটা এটা ভেঙে গিয়ে কি এই নোংরা জিনিসগুলো কি হয়ে যাবে, এই যে যোনি দিয়ে বেরিয়ে যায়। ওটা এই যে বেরিয়ে যে যাওয়ার জিনিসটা, এটা হলো 3 থেকে 4 দিন 5 দিন চলে, বুঝতে পারছো কি না, স্বাভাবিক। এটা শারীরিক কোনো প্রবলেম থাকলে কিন্তু হেরফের হতে পারে, বুঝতে পারলে? সো এই জিনিসটা আশা করছি তোমাদের ক্লিয়ার হচ্ছে জিনিসটা, ওকে। আমি খুব সাধারণভাবে সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি। এখন আরও জিনিস বসবো আমি, এটা এখনও শেষ হয়নি, জাস্ট তো শুরু হলো এখানে, হ্যাঁ। তাহলে মেনস্ট্রুয়েশন অনলি ওকার্স ইফ দ্য রিলিজ ওভাম ইটস নট ফার্টিলাইজ। এই যে যদি নট ফার্টিলাইজ হয়, বুঝতে পারলে, ওভামটা যেটা রিলিজ হলে ওটা যদি নিষেক না হয়, তাহলে এই ঘটনাটা ঘটবে। মানে পুংগেমেট স্ত্রী গেমেট মিলিত হয়নি, তাহলে নিষেকও হয়নি, তাহলে এটাতে আর নিষেক যদি হয়ে যেত, সাপোজ ধরো নিষেক হয়েছে, পুংগেমেট স্ত্রী গেমেট মিলে জাইগোট তৈরি করেছে, ওই জাইগোট এসে এখানে ইয়ে হতো, মিলিত মানে গঠিত হতো, তারপর ওরা এসে এখানে বসতো, তারপর এখান থেকে খাবার নিত, কাজ চলতে থাকতো, তাহলে তো আর ইয়ে হতো না, মানে মেনস্ট্রুয়াল ফ্লো হতো না, মানে মাসিক যেটা হয় কি না, শুনেছো তোমরা, হ্যাঁ, যে ওই যে জিনিসগুলো বের হয় নোংরা জিনিসগুলো, সেটা আর হয় না যখন একজন প্রেগনেন্ট হয়ে যায় না, সিম্পলভাবে বলছি, মানে গর্ভবতী ধরো কোনো মেয়ে একজন বা মহিলা বিয়ের পর যখনই প্রেগনেন্ট হয়ে যায়, তখন তার কি মাসিক বন্ধ হয়ে থাকে, যতদিন তার আবার ডেলিভারি না হবে, বুঝতে পারলে? মানে গর্ভবতী অবস্থায় কারো মাসিক হয় না, বুঝতে পারছো? কারণ মাসিক না হওয়ার কারণ কি না, ও তো মাসিক মানেই কি, মাসিক হওয়া মানে হচ্ছে যে ওই যে নোংরাগুলো বেড়ে যায়। তো নোংরা কেন বেরোবে, নোংরা হচ্ছে যেই জিনিসগুলো তৈরি হয়েছিল ভালো জিনিস, ওগুলো কারণ ভ্রূণ না আসার জন্য, জাইগোট নিষেক না হওয়ার জন্য, তাহলে ওগুলো বেরিয়ে যাচ্ছে। তো এই যে পয়েন্টগুলো মনে রাখবে, এই কথাগুলোর মধ্যে কিন্তু কোশ্চিন আছে, যে এই যে কোশ্চিনটা, যেমন যখন একজন প্রেগনেন্সি মানে প্রেগনেন্সি অবস্থায় কি মেনস্ট্রুয়াল ফ্লো হয়, এটাও কোশ্চিন, হ্যাঁ, বিভিন্ন এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে, বুঝতে পারছো? আমি মনে করিয়ে দিচ্ছি। তো পয়েন্ট আছে অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড যেমন এখানে আরেকটা কোশ্চিন, তোমরা ভাবো না যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস বলছি। অ্যান্ড এই যে যেটা এখানে একটা যেমন মেইন কোশ্চিন ইম্পর্টেন্ট, অনেকবার নিটে এসেছে, যে কোন হরমোনের অভাবে মেনস্ট্রুয়াল ফ্লো চালু হচ্ছে, মানে যে মেনস্ট্রুয়েশন যে ফ্লোটা,
অভাবে, কোন হরমোনের অভাবে, এই যে দেখো যেই কোন হরমোন কমছে এটা গ্রাফে দেখতে পাচ্ছ, প্রজেস্টেরন বাড়তে বাড়তে এখানে কি হচ্ছে, কমা শুরু করলো, মানে ইস্ট্রোজেন হরমোনের, ইস্ট্রোজেন না, প্রজেস্টেরন হরমোনের অভাবে হলো যে রজচক্রটা কী হয়, শুরু হয়, মেনস্ট্রুয়েশন যে ফ্লো, হ্যাঁ ওটা দুটোই অ্যাকচুয়ালি, শুধু এটা না, ইয়েটাও ডাউন হয়ে যায়, দুটো হরমোনই, ইস্ট্রোজেন হরমোনটাও ডাউন হওয়া শুরু করে। অ্যান্ড তাহলে ক্লিয়ার, অ্যান্ড ল্যাক অফ এই যে মেনস্ট্রুয়েশন মে বি ইন্ডিকেটিভ, এই যে এখানে দিয়েছে যে ল্যাক অফ মেনস্ট্রুয়েশন মে বি ইন্ডিকেটিভ অফ প্রেগনেন্সি। এখন আমি বলেই দিলাম যদি কোনো মহিলার বা মেয়ের মেনস্ট্রুয়েশন না হয়, হ্যাঁ মেনস্ট্রুয়েশন মানে যদি না দেখা যায়, ধরো বন্ধ হয়ে গেছে, হচ্ছে না, মানে প্রতি মাস অন্তর অন্তর হবে, তো তো কেউ দেখতে পাচ্ছে যে তার যে হচ্ছে মেনস্ট্রুয়াল ফ্লো বন্ধ হয়ে গেছে, তাহলে কি হতে পারে, সে প্রেগনেন্ট হয়ে গেছে, তার এটাই সম্ভাবনা থাকতে পারে, বুঝতে পারলে। অ্যান্ড ইট মে বি অলসো কজড ডিউ টু সাম আদার আন্ডারলাইং কজেস লাইক স্ট্রেস। দেখো অন্য কারণেও যে শারীরিক কোনো ধরো প্রবলেম, ফিজিওলজিক্যাল প্রবলেম কোনো রোগের কারণে হতে পারে, যে স্ট্রেস, পুয়ার হেলথ, হ্যাঁ খুব খারাপ স্বাস্থ্য এক্সেট্রা, অন্য কারণও থাকতে পারে, তো বেশি সম্ভাবনা এটাই, বাকি অন্য কারণ থাকলে ওটা ডক্টরকে দেখিয়ে চেক আপ করিয়ে তবে বোঝা যাবে, হ্যাঁ। দেন মেনস্ট্রুয়াল ফেজ ইজ ফলোড বাই দ্য ফলিকুলার ফেজ। এখন এই যে মেনস্ট্রুয়েশন যে শুরু হচ্ছে, এটা চলবে তাহলে বুঝতে পারলে 3 থেকে 5 দিন, তারপর ধীরে ধীরে কি হবে, যেটা ধরো এটা ভেঙে গিয়েছিল একটা ভিতরে এই ধরনের ক্ষত বিক্ষত হচ্ছে জায়গা, একটা ভেরি সেন্সিটিভ জায়গা, বুঝতে পারলে কি না, জিনিসটা একটু ফিলিংস দিয়ে বোঝার চেষ্টা করবে, জীবনও ভুলবে না, ওকে। ধরো একটা অত সফট জায়গা, যে মানে ভিতরে সেন্সিটিভ জায়গা কি হচ্ছে, ওখানে যে ব্রেকডাউন হচ্ছে পাতলা যে এন্ডোমেট্রিয়াম লেয়ার, তাহলে ওটা একটু এখন ধীরে ধীরে টাইম লাগবে, কয়েকদিন ধীরে ধীরে আবার কি হবে, কিওর হওয়া শুরু করবে, ব্লাড ভেসেলগুলো, হ্যাঁ। এই যে পলিফারেটিভ ফেজ, পলিফারেশন মানে কি হওয়া, বৃদ্ধি হওয়া, পলিফারেশন কথাটার অর্থ হলো পলিফাইড ফেজ ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে, এটা মোটামুটি চলবে, হ্যাঁ 12-13 দিন পর্যন্ত, 14 দিন পর্যন্ত, 12 দিন পর্যন্ত ধরে চলে এটা। তারপর 14তম দিনে তো হলো তোমার এগ রিলিজ হয়, ওকে। এই যে ওভুলেশন যেটা হলো, এখানে এই ফেজটা দেখো, এই কাহিনীটা যে শুরু হয়েছিল, আরেকটা জিনিস বলে দিই, যে কাহিনীটা শুরু হয়েছিল এর জন্য কিন্তু মেন যেটা হরমোন কার প্রভাব ছিল আগে, পিটুইটারি হরমোন। পিটুইটারি হরমোনকে ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল কথাটার অর্থ কী বোঝায়, ডিম, ওকে। ফলিকল স্টিমুলেট কথাটার হলো উদ্দীপনা, তাহলে ফলিকলগুলোকে উদ্দীপনা জায়গায় যে পিটুইটারি হরমোন, আর কে লিউটিনাইজিং হরমোন, বুঝতে পারলে। এই যে ধরো ফলিকল, ওভারিয়ান যে ইভেন্ট, এখানে ফলিকল হওয়া গঠন শুরু করেছিল, প্রাইমারি সেকেন্ডারি ফলিকল, ধীরে ধীরে যে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি ফলিকল গঠন হলো, ম্যাচিওর হচ্ছে ফলিকল, ডিম, হ্যাঁ। তো এই ম্যাচিওর ফলিকল হলো কি না, এই ম্যাচিওর ফলিকলগুলো দেখো ম্যাচিওর হওয়ার পরে তারা কি হচ্ছে, এই যে 14তম যে জিন ম্যাক্সিমাম, এইদিকে ধীরে ধীরে কি হচ্ছে, হরমোন যে পিটুইটারি হরমোনগুলোও কি হচ্ছে, বাড়ছে। আবার এইদিকে ওভারিয়ান যে হরমোনগুলো, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এরাও ইস্ট্রোজেন হরমোনটা ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে যায় 14তম দিনে। তারপর এখানে কি হচ্ছে, ওভুলেশন হয়ে যায় 14তম দিনে, মানে এই ফলিকল থেকে যে এখানে কি বের হয়ে গেল, ওভাম বের হয়ে যায়, রিলিজ হয়, বুঝতে পারলে। তাহলে এখান থেকে কিন্তু বিভিন্নভাবে কোশ্চিন আসে, তো পুরো কনসেপ্টটা মনে রাখতে হবে। এরপর ডেভেলপিং কর্পাস লুটিয়াম একটা স্ট্রাকচার গঠন হয়, যেখান থেকে এই যে কর্পাস লুটিয়াম গঠিত হলো না, এটা থেকেই আমাদের যে মেন যে ওভারিয়ান, যে ওভারির যে এগুলো যে লোকাল যে হরমোনগুলো কোথা থেকে মানে বের হচ্ছে, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এই কর্পাস লুটিয়াম থেকেও বের হয় এরা। তারপর পরে কি এখানে বলেছে দেখো, ইয়াতে পুয়ার হেলথ, দ্য মেনস্ট্রুয়াল ফেজ ইজ ফলোড বাই দ্য ফলিকুলার ফেজ। ডিউরিং দিস ফেজ দ্য প্রাইমারি ফলিকল ইন দ্য ওভারি গ্রো টু বিকাম এ ফুলি ম্যাচিওর, এই যে গ্রাফিয়ান ফলিকল, যেগুলো ওখানে গ্রাফটাতে দেওয়া আছে ওগুলো এখানে বলা হয়েছে, বুঝতে পারলে। সাইমultaneously স্বতঃস্ফূর্তভাবে দ্য এন্ডোমেট্রিয়াম অফ ইউটেরাস ডিজেনারেট, হ্যাঁ এন্ডোমেট্রিয়ামটা ডিজেনারেট হয় থ্রু পলিফারেশন, ডিজেনারেট নয় রিজেনারেট মানে পুনরুৎপাদন, মানে ভালোভাবে আরও তৈরি হওয়া। দিস চেঞ্জ ইন দ্য ওভারি অ্যান্ড দ্য ইউটেরাস আর ইনডিউসড বাই চেঞ্জ দ্য লেভেল অফ পিটুইটারি অ্যান্ড ওভারিয়ান হরমোনস। এই যে এখানে যে চেঞ্জটা হচ্ছে, ইনডিউস মানে কি, যে প্রভাবটা পড়ছে, বুঝতে পারলে কি না, বাইরে থেকে। ইন্ডাকশন কথাটার অর্থ হলো আবেশিত হওয়া, প্রভাবিত হওয়া, ওকে। সো এই যে এটা ঘটনাটা হচ্ছে কার ফলে, যে পিটুইটারি হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর হলো লিউটিনাইজিং হরমোন, আর হলো ওভারিয়ান যে হরমোন, ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরনের ফলে। তোমরা এখানে কোশ্চিন যেগুলো মেইন পয়েন্ট, 14তম দিনে ডিম রিলিজ হয়, তারপর পিক লেভেলে পৌঁছায় হলো এলএইচ হরমোনটা,
হ্যাঁ, ফলিকল স্টিমুলেটিং হরমোনও পৌঁছায়, ইস্ট্রোজেন হরমোন। তাহলে এগুলো অপশনে সবগুলো তোমাদের ক্লিয়ারভাবে মনে রাখতে হবে, থাকবে ঘুরিয়ে ফিরিয়ে। অ্যান্ড প্রোজেস্টেরন হরমোনের অভাবে শুরু হয় হলো মেনস্ট্রুয়াল সাইকেল। ক্লিয়ার? এখান থেকে কিন্তু কোশ্চিন আসবেই, আমি গ্যারান্টি দিয়ে বলছি, প্রতিবারে কোশ্চিন দেয় এখানে। এতটুকু এনসিআরটিতে অল্প আসে, কিন্তু এখানে প্রচুর জিনিস আছে এইটুকুর মধ্যে বোঝার। অ্যান্ড দেখো গনাডোট্রপিন রিলিজিং যে হরমোন, গোনাট কথাটার অর্থ জানো কি না? শুক্রাণু আর হলো ডিম্বাণুকে বোঝায়। তাহলে এই যে গনাডোট্রপিন যে হরমোন, তারপর এলএইচ আর হলো এফএসএইচ, ইনক্রিজ গ্র্যাজুয়ালি ডিউরিং ফলিকুলার ফেজে কী হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। আমি বলে দিলাম অলরেডি ছবিটা থেকেই, ওগুলোই লেখা আছে। ক্লিয়ার? অ্যান্ড স্টিমুলেটস ফলিকুল, স্টিমুলেট করে ফলিকুলার ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল এজ এ সিক্রেশন ইস্ট্রোজেন বাই গ্রোয়িং ফলিকলস। তাহলে এই যে ইস্ট্রোজেনটা বৃদ্ধি পাচ্ছে। অ্যান্ড বোথ এলএইচ অ্যান্ড এফএসএইচ অ্যাটেইন পিক লেভেলে কত দিনে পৌঁছায়? মিডিল যে 14তম দিনে। অ্যান্ড র্যাপিড সিক্রেশন অফ এলএইচ, র্যাপিডলি খুব বেশি সিক্রেশন হয় কোন? লিউটিনাইজিং হরমোনটা, এবং ম্যাক্সিমাম লেভেলে পৌঁছায় 14তম দিনে। এটাকে এলএইচ সার্জ বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা নিটে এসেছে অনেকবার। এলএইচ সার্জ কততম দিনে এলএইচ সার্জ হয়? 14তম দিনে। অ্যান্ড গ্রাফিয়ান ফলিকল দেয়ার বাই দ্য রিলিজ অফ ওভাম, এখানে ওভাম রিলিজ হয়। দ্য ওভুলেশন বা ওভুলেটরি ফেজ, যেটা এখন ওভুলেশন মানে যেটা ওভুলেটরি ফেজ শুরু হচ্ছে, ফলোড বাই এরপরে আবার লুটিয়াল ফেজটা, যেটাকে সিক্রেটরি ফেজ বলা হয়। এখানে হলো ওই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোন রিলিজ হয়। অ্যান্ড গ্রাফিয়ান ফলিকল ট্রান্সফর্ম, এই গ্রাফিয়ান ফলিকলটা কিসে পরিণত হয়? তারপর কর্পাস লিউটিয়াম নামে একটা গঠন তৈরি করে। এই কর্পাস লিউটিয়ামটাই হলো লার্জ অ্যামাউন্ট অফ প্রোজেস্টেরন হরমোন রিলিজ করে। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চিন। ওকে, এগুলো জিনিস যেমনভাবে পড়ো যেমন সারা জীবন মনে থাকে, এগুলো শুধু এই নিটের জন্য না, পুরো লাইফ টাইম কাজে লাগবে। ওকে, প্রোজেস্টেরন হরমোনটা তাহলে কোন পার্টটা থেকে গঠিত হচ্ছে? কর্পাস লিউটিয়াম থেকে, হুইচ ইজ এসেন্সিয়াল। এই কর্পাস লিউটিয়াম, এখন এই প্রজেস্টেরন হরমোনের মেইন কাজ কি? তোমরা ক্লাস 10-এও পড়েছো দুটো হরমোন, যেটা ফিমেল হরমোন মেইন, প্রজেস্টেরন অ্যান্ড ইস্ট্রোজেন। বেসিক মনে রাখবে, আমি কনসেপ্টটা বলে দিচ্ছি। প্রজেস্টেরন হরমোনের মেইন কাজ হচ্ছে যে ভ্রূণের সঙ্গে রিলেটেড, আর ইস্ট্রোজেন যে হরমোন তার হচ্ছে যেগুলো সেকেন্ডারি, যেগুলো ক্যারেক্টারিস্টিক্স থাকে ফিমেলের বডিতে, যৌন কাজ যেগুলো, হ্যাঁ সেই কাজগুলো, যেমন তাদের শরীরে মেদ বৃদ্ধি করা, হ্যাঁ তাদের ভয়ের যে কণ্ঠস্বরটা যে হালকা হয়, তারপর তাদের দেহে যে বিভিন্ন জায়গায় যে মানে তাদের যে ফিমেল যেগুলো ক্যারেক্টারিস্টিক্সগুলো সেগুলোকে প্রমোট করে, হ্যাঁ একেটা ইস্ট্রোজেনটা। আর প্রোজেস্টেরনটা মেইনলি হচ্ছে মেইনটেনেন্স অফ দ্য এন্ডোমেট্রিয়াম। তো এন্ডোমেট্রিয়ামটা কার জন্য মেইনটেনেন্স করে? এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটাকে, ভ্রূণের জন্য। অ্যান্ড সাস এন্ডোমেট্রিয়াম ইজ নেসেসারি ফর ইমপ্ল্যান্ট হওয়া, মানে গাছ যেমন ইমপ্ল্যান্ট করি কি না, ওখানে গাছ বলতে এখানে কে? ওই ভ্রূণ যে জাইগোটটা, মানে গ্যামেট, পুংগ্যামেট স্ত্রী গ্যামেট মিলে যে জাইগোট তৈরি হলো, সেখানে গিয়ে গঠিত হয়। অ্যান্ড ফার্টিলাইজ কী করে? ওভাম অ্যান্ড আদার ইভেন্ট অফ প্রেগনেন্সির সঙ্গে রিলেটেড। ডিউরিং প্রেগনেন্সি অল ইভেন্টস অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল, এই যে প্রেগনেন্সির সময় কি হয়? সব যে মেনস্ট্রুয়াল সাইকেলের সব ঘটনা কি থাকে? বন্ধ থাকে। কেন বন্ধ থাকলো? এটার যদি লজিকটা বলি একটু, কারণ সব তখন কী হবে? ওর কাজে লেগে যাবে, ভ্রূণকে নারিশমেন্টের কাজে, তাকে নিয়েই ব্যস্ত। বুঝতে পারছো কি না? একটা প্র্যাকটিক্যাল লাইফে একটা এক্সাম্পল নেবে, নিজের মাইন্ডে একটা কাহিনী তৈরি করবে। বুঝতে পারছো কি না? তখন তাকে নিয়েই ওরা ব্যস্ত থাকবে, এই দিকের কাজ সব বন্ধ, মেনস্ট্রুয়াল ফ্লো। কারণ একসঙ্গে তো দুটো জিনিস হতে পারে না, না ওখানে একই জায়গায়, কিভাবে হবে? সম্ভব নয়। অ্যান্ড দেয়ার ইজ এ নো মেনস্ট্রুয়েশন হয় না প্রেগনেন্সির সময়। ইন দ্য অ্যাবসেন্স অফ ফার্টিলাইজেশন, তাহলে এই যে ফার্টিলাইজেশনের যদি অ্যাবসেন্স হয়, মানে নিষেক যদি না হয়, ধরো নিষেক হয়নি, তাহলে কি হবে? তার কর্পাস লিউটিয়ামটা কী হবে? ডিজেনারেট হয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা ক্লিয়ার করতে হবে জায়গাটা, যে ধরো নিষেক হয়নি, মানে জাইগোট ওখানে আসে গঠিত হয়নি, ইমপ্ল্যান্ট হয়নি, তাহলে যে কর্পাস লিউটিয়ামটা গঠিত হয়েছিল, ও কি করে? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, মেনলি প্রোজেস্টেরন হরমোন রিলিজ করে। তাহলে প্রোজেস্টেরন হরমোনের কাজ হলো এন্ডোমেট্রিয়ামকে মেনটেন করা। এখন যদি ফার্টিলাইজেশনই না হয়, নিষেকই না হয়, হ্যাঁ তাহলে তো কি হবে? এটা থেকে প্রোজেস্টেরন হরমোন রিলিজের প্রয়োজন নেই। তাহলে এই যে কর্পাস লিউটিয়াম অংশটা, সেটা কি হবে? ডিজেনারেট হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। আমি বললাম কি না যে এই যে দেখো এখানে কর্পাস লিউটিয়াম, এই যে কর্পাস লিউটিয়ামটা যে গঠন হলো, লক্ষ্য করো ভালোভাবে, কর্পাস লিউটিয়ামটা যে গঠন হলো, হচ্ছে কি? প্রোজেস্টেরন হরমোন রিলিজ করবে। এই যে প্রোজেস্টেরন এখানে বাড়ছে, মানে
প্রোজেস্টেরন রিলিজ কে করছে? এই অংশটাই প্রোজেস্টেরন রিলিজ করছে। তাহলে এখন ধরো নিষেক যদি না হয়, এখানে যদি ভ্রূণ আসে না হয়, গঠিত হয়, তাহলে তো এটার দরকার নেই প্রোজেস্টেরন হরমোন, কারণ প্রোজেস্টেরন হরমোনের তো কাজ একে মেনটেন করা। তাহলে এটা কি হবে? নিষেক না হলে এটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, ডিজেনারেট হওয়া মানে। বুঝতে পারলে? ক্লিয়ার? অ্যান্ড এটাই বলছে, এটা কোশ্চেন আছে খুব। দেন ডিজেনারেট হয়ে যাবে অ্যান্ড দিস কজ, এখন হয়তো তোমাদের যখন এই যে বুঝতে পারছো ভিডিওটা যারা দেখছো, কিন্তু এই জিনিসটা যদি বারবার রিপিট না করো, রিভিশন না করো, অ্যান্ড মাইন্ডে যতদিন একবারে তোমার বুঝে মানে বসে না যাবে কোনো একটা জিনিস, আমাদের মাইন্ড থেকে কখন আমরা ভুলি না, যখন তুমি ওটা নিয়ে অনেক কিছু ধরো ওটা নিয়ে ভাবছো, চিন্তা করেছো, তোমার গভীরে মানে এনি টাইম তুমি কাউকে বোঝাতে পারবে, তুমি ভাববে, তখন তোমার ওটা লাইফ টাইম পুরো জিন্দগিভর মনে থাকবে। বুঝতে পারলে? কিন্তু তুমি যখন একটা জিনিস পড়ছো ওই সময় বুঝলে, কিন্তু তুমি ভাববে না যে তুমি ওটা তোমার মাথায় সেট হয়েছে। মাথায় সেট হয়নি। মাথায় সেট করার জন্য যে কোনো জিনিস আমাদের ভাবতে হয়, ওটা নিয়ে একটু চিন্তা করতে হয়, হ্যাঁ, তবেই মাথায় ঢুকে। আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড, হ্যাঁ, প্রথমে তুমি জিনিস কোনো বুঝলে মানে ওটা প্রথমে শুধু তোমার যে আমাদের ব্রেনের অনেকগুলো পার্ট আছে, হ্যাঁ, ওই মানে উপরে উপরে ওটা থাকে শুধু। অ্যান্ড দিস কজেস ডিসইন্টিগ্রেশন, যে এটা কি বলছে, এটা হলো ডিসইন্টিগ্রেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াম লিডিং টু দ্য মেনস্ট্রুয়েশন। সেই যে ডিসইন্টিগ্রেশন মানে হলো মানে লন্ডভন্ড হয়ে যাওয়া, সিম্পল ভাষায় যদি বলি। ইন্টিগ্রেট, হ্যাঁ, এন্ডোমেট্রিয়াম লিডিং কী হয়, মেনস্ট্রুয়েশন শুরু করে দেয়। মানে ঘটনাটা ধরো হলো না ঠিকঠাক, এই ফার্টিলাইজেশন হলো না, তাহলে এটা ডিজেনারেট হয়ে যাবে, ডিসইন্টিগ্রেশন হয়ে গেলো, হ্যাঁ। অ্যান্ড মেনস্ট্রুয়েশন হবে অ্যান্ড মার্কিং এ নিউ সাইকেল, তারপর একটা কী হবে, নতুন সাইকেল তৈরি করবে, শুরু করবে। ইন হিউম্যান বিংস, মানুষের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল সিস, এই যে সিস মানে হলো বন্ধ হয়ে যাওয়া। সিস করেছো না, যে শুনেছো যে এত টাকা সিস করে দেওয়া হয়েছে, স্টপ, সিস কথাটার অর্থ হলো সিজেস অ্যারাউন্ড 50 ইয়ার্স অফ এজ, মানে 50 বছর বয়সে এখানে এনসিআরটিতে মেনশন করা আছে, যেটা বললাম আমি প্রথমেই। ওকে, যেটাকে বলা হয় মানে সায়েন্টিফিক্যালি বায়োলজিক্যাল যেটা টার্ম হলো মেনোপোজ, মানে মেনার কি হচ্ছে শুরু যেদিন হচ্ছে, আর মেনোপোজ মানে যেদিন শেষ হচ্ছে কারো লাইফ টাইমে। অ্যান্ড সাইক্লিক্যাল মেনস্ট্রুয়েশন ইজ অ্যান ইন্ডিকেটর, যে সাইক্লিক্যাল মেনস্ট্রুয়েশন ইজ ইন নর্মাল রিপ্রোডাক্টিভ ফেজ অ্যান্ড এক্সটেন্ডস বিটুইন ম্যানার্কি অ্যান্ড মেনোপোজ। তাহলে ম্যানার্কি হলো শুরুরটা আর মেনোপোজ হলো শেষটা। এখন সাইক্লিক্যাল মেনস্ট্রুয়েশন মানে ধরো প্রতিনিয়ত কন্টিনিউ চলছে, যখন শুরু হচ্ছে কারো জীবনে আর শেষ পর্যন্ত ঠিকঠাক চলছে, মানে তার কি হচ্ছে যে রিপ্রোডাক্টিভ ফেজ, তার যে মানে ঠিক আছে এগুলো আর কি, বাচ্চা ধারণের যে ক্ষমতা, হ্যাঁ, সেই জিনিসটা বলছে। সো ঠিক আছে গাইস, আশা করছি তোমাদের ক্লিয়ার করাতে পারলাম কনসেপ্টটা। এবং এই যে দেখো এনসিইআরটিতে এতটুকুই দেওয়া আছে, কিন্তু এটার উপরে কত কোশ্চিন আছে প্রিভিয়াস ইয়ারে জানো? অনেকগুলো কোশ্চিন আছে, আই থিঙ্ক মনে হয় 20টার বেশি, মানে 25টা মনে হয় কোশ্চিন আছে। বুঝতে পেরেছি? এইটুকুর উপরেই আমি তোমাদের কয়েকটা কোশ্চিন এখানে করে দেখাচ্ছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেলো, কিন্তু যারা ভিডিওটা এটা দেখবে ভালোভাবে, আশা করছি আর কোনো ভিডিও দেখতে হবে না তোমাদের টাইম ওয়েস্ট করে। অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হয়েছে, এবং তোমাদের আমি যে এক্সপ্লেন করলাম ক্লিয়ার করতে পারলাম কি না, না সব যদি কোনো আমার ভুল ত্রুটি হয়েও থাকে তাও জানাবে। ওকে, অ্যান্ড মেনস্ট্রুয়াল যে হাইজিন, এই মেনস্ট্রুয়াল হাইজিন সম্পর্কে একটা নতুন তথ্য অ্যাড করেছে এখানে, এটা থেকেও তোমাদের একটু জিনিস যেগুলো বুঝে নিতে হবে, যে মেইনটেনেন্স, যে মেনস্ট্রুয়াল যে এটা একটা যেহেতু সেনসিটিভ জায়গার একটা এই ধরনের কাজ, তাহলে আর সব সময় চলতে থাকে, তাহলে এখানে কিছু কিছু যে হেলথ যে কে মেনটেন করা হাইজিন, হ্যাঁ, যে মেনটেনেন্স হাইজিন অ্যান্ড স্যানিটেশন ডিউরিং মেনস্ট্রুয়াল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, কারণ নাহলে ইনফেকশন হয়ে যেতে পারে। টেক বোথ অ্যান্ড ক্লিন ইউর সেলফ, ক্লিন রাখতে হবে। অ্যান্ড স্যানিটারি ন্যাপকিন যেগুলো ইউজ করা হয়, যা জানো তোমরা, ক্লিন হোমমেড অর ক্লিন, আর বাড়ি ধরো কিনতে না পারলে কি বাড়িতে তৈরি হলো ভালো হোমমেড প্যাডস ব্যবহার করতে হবে। অ্যান্ড চেঞ্জ স্যানিটারি ন্যাপকিনস আর হোমমেড প্যাডস আফটার এভরি 4-5 আওয়ার, যখন মানে ওই সাইকেলটা চলে, মেনস্ট্রুয়াল যখন ফ্লো হয় তখন ওটা চেঞ্জ করতে হবে 4 থেকে 5 ঘন্টা পর পর। বুঝতে পারছো কি না? ধরো একটা যে কেউ মেনস্ট্রুয়াল ফ্লো শুরু হয়েছে, মাসিক শুরু হয়েছে, আর একটা ধরো পেট লাগিয়ে রাখছে একদিন সারাদিন, সেক্ষেত্রে কী হবে, ইনফেকশন হয়ে যেতে পারে। ওকে, গুরুত্বপূর্ণ জিনিস, বুঝতে পারলে? কারণ যখন এটা চলে কি না, এই মাসিক চলার সময় ওখানে ওই যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ভেঙে যায়, ধরো কোনো কারণে ইনফেকশন হওয়ার চান্স থাকে খুব। অ্যান্ড ডিসপোজ অফ দ্য ইউজ স্যানিটারি ন্যাপকিন, এগুলোকে ফেলে দিতে হবে যেগুলো, হ্যাঁ, কারণ এগুলো তো রিইউজেবল নয়। অ্যান্ড প্রপারলি র্যাপিং ইট উইথ এ ইউজ পেপার, অ্যান্ড ডু নট থ্রো ইউজ ন্যাপকিন ইন দ্য
ড্রেন পাইপস বলছে ড্রেন পাইপে ফেলানো উচিত নয় ইন দ্য ওপেন এরিয়া, হ্যাঁ ওপেন এরিয়াতে মানে একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে যেখানে। অ্যান্ড আফটার হ্যান্ডলিং দ্য ন্যাপকিন ওয়াশ হ্যান্ড, এবং হাত পরিষ্কার করতে হবে অবশ্যই সাবান দিয়ে। বুঝতে পারলে? সো এটা ছিল আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল। এরপরের তোমাদের এখান থেকে আর কোনো আশা করছি প্রবলেম হবে না, সব কোশ্চিন এখান থেকে করতে পারবে। তোমাদের আমি কিছু এখানে কোশ্চিন করিয়ে দিচ্ছি যেগুলো রিসেন্ট এসেছে নিটে, এই মানে মেনস্ট্রুয়াল সাইকেল থেকে কতগুলো কোশ্চিন সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। তোমাদের হয়তো বিশ্বাস না হতে পারে যে এক ছোট্ট টপিক, যদিও এটা অনেক বড় এবং কমপ্লেক্স একটা টপিক, আমাদের নিটের জন্য যতটা দরকার। দেখো এখানে 2020 সালে 20 সালের কোশ্চিন, এটা কি বলেছে কোশ্চিনটা লক্ষ্য করো, যে হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং হরমোন লেভেল উইল কজ রিলিজ অফ হাম, যে অভুলেশন হচ্ছে না ফ্রম গ্রাফিয়ান ফলিকল থেকে, এখানে 4টা অপশন, তাহলে কোনটা হবে? হরমোনের ক্ষেত্রে লেভেল কজ রিলিজ, ওভুলেশনের ক্ষেত্রে দেখো কনসেন্ট্রেশন, হাই কনসেন্ট্রেশন অফ ইস্ট্রোজেনের কনসেন্ট্রেশন হাই হয়। তারপর বলছে যে কনসেন্ট্রেশন হাই কনসেন্ট্রেশন অফ প্রোজেস্টেরনের কনসেন্ট্রেশন হাই হয়। তারপর বলছে লো কনসেন্ট্রেশন অফ এলএইচ অ্যান্ড না লো তো হয় না, হাইয়ে হয়। বুঝতে পারছো? কনসেন্ট্রেশন হাই হয় যখন ওভুলেশন কিনা, কার কনসেন্ট্রেশন হাই হয়? আমাদের যে হরমোন আছে কি না দুটোই, দেখো প্রোজেস্টেরনও হাই হয়, কিন্তু সব থেকে এলএইচ সার যেটা ঘটনা ঘটে কার ক্ষেত্রে? ইস্ট্রোজেন একবারে ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে যায়। তাহলে কিছু কিছু অপশন কিন্তু একটু ডাউট বলতে কেমন, ধরো সরি গাইস, এখন যে ইয়েটা 1 মিনিট, আমার ক্যামেরাটা উপরে হয়ে গেছে, হ্যাঁ। অ্যান্ড কিছু কিছু ডাউট যেগুলো হয় কি না, যে ধরো পয়েস্টন ইস্ট্রোজেন, তখন এ অ্যান্ড বি অপশনের মধ্যে হয়তো ডাউট হবে অনেকেরই যদি খুব ভালোভাবে পড়া না থাকে। তো সেটার জন্যই কী হবে, খুব কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ইস্ট্রোজেনের ক্ষেত্রে ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে যায় এই 14তম দিনে যখন ওভুলেশন হয়। পরের কোশ্চিনটা দেখো, পরের কোশ্চিন কী বলছে, পরের কোশ্চিনে এখানে বলছে নো নিউ ফলিকল ডেভেলপস ইন দ্য লুটিয়াল ফেজ, যেটাকে সিক্রেটরি ফেজ বলি, 3 নম্বর ফেজটাতে, ওখানে মেনস্ট্রুয়াল সাইকেলে কী বলছে, কোনো নিউ ফলিকল কী হয়, ডেভেলপ হয় না লুটিয়াল ফেজে। বিকজ এর কারণটা কি, এখানে কারণটা বলতে বলছে। তাহলে এখানে যদি দেখি অপশন এতে কি বলছে, যে ফলিকলস ডু নট রিমেইন ইন দ্য ওভারি আফটার ওভুলেশন, যে ফলিকলগুলো থাকে না কোথায়, ওভারি আফটার ওভুলেশনে। এটার সঙ্গে তো রিলেশন নেই। দ্য এফএসএইচ, যে ফলিকল স্টিমুলেটিং হরমোন লেভেল আর হাই ইন দ্য লুটিয়াল ফেজ, নো। অ্যান্ড এলএইচ লেভেলস আর দ্য হাই ইন দ্য লুটিয়াল ফেজে তো এলএইচ হাই হয় না, এটা ভুল হবে। নো বিকজ বলছে যে বোথ এফএসএইচ অ্যান্ড এলএইচ লেভেল লো, কারণ এই যে লুটিয়াল ফেজ যেটা সিক্রেটরি ফেজ কিনা, দুটোতেই তো ওই টাইমটাতে কিনা ফলিকল স্টিমুলেটিং হরমোন আর হলো এলএইচ হরমোনটা কী হয়, কমে যায়। তোমাদের ওই জন্য এখানে গ্রাফটা থেকে কোশ্চিনটা দিয়েছে, গ্রাফটা থেকে তোমাদের আমি দেখাচ্ছি, ভিডিওটা ভালোভাবে দেখো, লাইফ টাইম একবারে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখানে এই যে দেখো যে লুটিয়াল ফেজটা না, এই যে লুটিয়াল ফেজ হলো 3 নম্বর ফেজটা, এই লুটিয়াল ফেজে এখানে লক্ষ্য করি, এই যে লুটিয়াল ফেজ, এই সিক্রেটরি ফেজ যেটাকে বলা হয়, এই সিক্রেটরি ফেজে কি হচ্ছে, যে এফএসএইচ এলএইচ, এই যে হরমোন দেখো এই জায়গাতে লুটিয়াল ফেজ পড়ছে না, দুটোই এলএইচ হরমোন। তাহলে দেখো এটা কিন্তু থিওরিতে নেই, এটা হলো ওই গ্রাফটা থেকেই দিয়েছে কোশ্চিনটা, ডায়াগ্রামটা থেকে। তাহলে দুটো হরমোন কি হচ্ছে, পিটুইটারি হরমোন, এদের সিক্রেশনটা কমে যাচ্ছে, ডাউন হয়ে যায়। ক্লিয়ার করতে পারছি? যে কোনো কোশ্চিন করতে পারবে, আমি তোমাদের শুধু যে কনসেপ্ট লেভেল তোমাদের করতে হবে কীভাবে, আর বুঝতে জিনিসটা করতে হবে কি। একজন ভালো টিচারের অনেক মহান ব্যক্তি বলেছে যে আদর্শ টিচার, ভালো টিচার কাকে বলা হয়, ডেফিনেশন কি, যে টিচার মানে এই না যে আমি তোমাকে প্রত্যেকটা জিনিসে করিয়ে দিলাম, হ্যাঁ ওইরকম তো হাজার হাজার কোটি কোটি জিনিস আছে, তোমাকে নিজেকেই করতে হবে। আমি শুধু তোমাকে লাইনটা ধরিয়ে দেবো বেসিক যে ইয়েটা, তারপর তুমি নিজেই সব ফিনিশ করে দেবে। ওকে, অ্যান্ড ম্যাচ দ্য আইটেম, 35 নম্বর যে পরের কোশ্চিনটা, যে ম্যাচ দ্য আইটেম দ্য গোভেন ফ্লোয়িং, এখানে কলাম 1 অ্যান্ড কলাম 2তে, এটা ইজি কোশ্চিন 2018-তে এসেছিলো,
যে কোনটা কী হচ্ছে, যে ফেজগুলো দিয়েছে তাহলে কোনটাতে কী হয়, পলিফারেটিভ ফেজে কী হচ্ছে, এটা ফলিকুলার ফেজ যেটাকে বলি, এটা হলো 3 হবে। সিক্রেটরি ফেজটাকে লুটিয়াল ফেজ বলা হয় পুরো এনসিইআরটি থেকে। মেনস্ট্রুয়েশন মানে ওই যে ব্রেকডাউন অফ এন্ডোমেট্রিয়াল যে লাইনিংটা ভেঙে যাচ্ছে। ক্লিয়ার, বুঝতে পারলে? তাহলে এটা জাস্ট মিলাও, কোনো ব্যাপারই না। পলিফারেটিভ ফেজ এর হলো 2 হবে, এর 2 এখানে একটাতেই আছে, দেখো এটা ডাইরেক্ট। কোনোটাতে তোমাকে এই ধরনের কোশ্চেনগুলো নিটে কীভাবে করবে, তোমার যদি সব জানাও না থাকে কি না, তাহলে ধরো একটা যেটা তুমি পারো ওটাকে মিলিয়ে দেখো, তারপর অপশনগুলো গিয়ে দেখো, যদি মানে অপশনগুলো সহজ করে তৈরি করে তাহলে দেখবে একটাতেই মিলে যাবে। বুঝাতে পারছি আমি? এটা আমি ও সব পুরো বায়োলজির ক্ষেত্রে বলছি, কনসেপ্টটা কাজে লাগাবে। এই অপশনগুলো এখানে ইজি তৈরি করা হয়েছে, এই অপশনগুলোর উপর ডিপেন্ড করে এই ধরনের কোশ্চেনগুলো কতটা সময় নেবে। কারণ অপশনগুলো যদি ক্রিটিক্যাল করে তৈরি করে কি না, তাহলে মানে মাথা খারাপ করে দেয় অনেক সময়। দেখা গেলো এখানে যেমন এটা আমি প্রথমটা জানি যে এটা হলো এখানে 2টার সঙ্গে পলিফারেটিভ ফেজ, এটা আর কোথাও এই অপশনে 2 নেই, মানে এটাই অ্যান্সার হবে, বাকিগুলো তোমাকে দেখার প্রয়োজন নেই। ভাই বোঝাতে পারলাম আমি? হ্যাঁ, রেসপন্স দেবে, তোমরা ফিডব্যাক কমেন্ট করে জানাবে। অ্যান্ড তারপরে 36 নাম্বার কোশ্চিনটা দেখো, 36 বলতে এই টপিকের উপর কোশ্চিন, যেটা চেঞ্জ ইন যে গনাডোট্রপিক রিলিজিং হরমোন পালস ফ্রিকোয়েন্সি ইন দ্য ফিমেল ইন কন্ট্রোল বাই দ্য সার্কুলেটিং লেভেল। যে এই যে জেআরএন যেটা গনাডোট্রপিক হরমোনটা, এটা এটা হলো তোমার হাইপোথ্যালামিক হরমোন, হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয়। তারপর হাইপোথ্যালামাস এর হরমোনগুলো কোথায় যায়, পিটুইটারিতে, পিটুইটারিকে গিয়ে ওখানে আবার সিগন্যাল দেয়, ওখান থেকে আবার পিটুইটারি হরমোন রিলিজ হয়। এটা জানো কনসেপ্টটা মোটামুটি, তোমাদের জানা আছে কি না? তাহলে এখানে বলছে যে সার্কুলেট করছে কার লেভেলকে, যে তোমার ইস্ট্রোজেন না প্রোজেস্টেরন অ্যান্ড ইনহিবিন, নো, এখানে ইস্ট্রোজেন আর হলো প্রোজেস্টেরন, কারণ প্রোজেস্টেরন অনলি, নো প্রোজেস্টেরন অনলি তো হবে না। অ্যান্ড প্রোজেস্টেরন ইনহিবিন একটা হরমোন, নো ইনহিবিন তো বাধা দেয় নামটাতে, এই প্রোজেস্টেরন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন। তাহলে এই যে ফিমেল বডির কথা বলছে, ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন হরমোন হবে, দুটো হরমোনই, বুঝতে পারলে? তারপরে কোশ্চিন দেখো 2016 সালে এটাও এসেছিল, সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। ইনকারেক্ট কোনটা, মানে কোনটা সঠিক না, যে এলএইচ অ্যান্ড এফএইচ ডিক্রিজ গ্র্যাজুয়ালি ডিউরিং দ্য ফলিকুলার ফেজ, না ফলিকুলার ফেজে হচ্ছে বৃদ্ধি পায়, এটা ঠিক আছে। বুঝতে পারছি? এই যে কোশ্চিনগুলো আমি করাচ্ছি, একটা জিনিস কিন্তু মাথায় রাখবে, এটা আমি বারবার বলি, এই কোশ্চিন করা, নিটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন করা মানে তুমি না শুধু কোশ্চিন খালি করে দিলে অ্যান্সার হয়ে যেটা আর কিছু ভাবলে না, তাহলে কিন্তু তোমার কোনো কাজই লাগবে না। এক একটা কোশ্চিন যে করবে রিসেন্ট, বিশেষ করে 2000 মানে 13 14 থেকে, মানে 13 সাল থেকে বলছি, নিট শুরু হয়েছে 13 সালের কোশ্চিনগুলো, প্রত্যেকটা কোশ্চিন নিয়ে তোমাকে ভাবতে হবে। বুঝতে পারলে কি না? এই জন্যই তো বলে যে এনসিইআরটি আর হলো তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, 100টা বইয়ের কাজ করবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো, আর এনসিইআরটি তোমাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস কথাটা বুঝতে পারলো? বড় বড় এক্সামে আমরা যারা এগুলো যে বড় বড় এক্সাম দেই বা বড় বড় ইউপিএসসি, কম টাইমে যারা ক্র্যাক করে ওই যে স্মার্টলি, ওটাকেই বলা হয় যে তোমাকে অ্যানালাইসিস করতে হবে কোশ্চিনগুলো, না শুধু অ্যান্সার করছো আর কিছু ভাবলে না, কিছু করলে না, ওইভাবে কাজে লাগবে না, কোনো তোমার ফলই পাবে না, রেজাল্টই পাবে না। যে তোমার মনে হবে যে প্রচুর খাটছো কিন্তু রেজাল্ট কিছু পাবে না। হ্যাঁ, কিছুটাও হবে, কিন্তু আলটিমেটলি পাওয়ার জন্য যেটা তোমাকে মানে দরকার ক্র্যাক করার জন্য, সেই রেজাল্টটা পাওয়ার জন্য তোমাকে প্রত্যেকটা কোশ্চিন নিয়ে ভাবতে হবে, কারণ এখান থেকে তুমি অনেক উত্তর পেয়ে যাবে, ঘুরিয়ে ফিরিয়ে এগুলোই আবার আসবে। বুঝতে পারছো? তাহলে আমি এই যে ভিডিওটাতে বলছি, এটা পুরো বায়োলজির ক্ষেত্রে এই কনসেপ্টগুলোকে কাজে লাগাও, দেখো ইমপ্রুভমেন্ট, তারপর 1 মাসের মধ্যে কতটা ইমপ্রুভ হয়। এলএইচ অ্যান্ড এফএইচ ডিক্রিজ গ্র্যাজুয়ালি ডিউরিং ফলিকুলার, এটা বৃদ্ধি হয় এই টাইমটাতে। তাহলে এটা যখনই অপশনগুলো করবে তোমার মাইন্ডে টপিকটা চলে আসবে, মানে মনে মনে তুমি ভাবছো। অ্যান্ড এলএইচ ট্রিগার্স যে সিক্রেশন অফ অ্যান্ড্রোজেন ফ্রম লেডিক সেল, এলএইচ যে লেডিক সেল থেকে যে অ্যান্ড্রোজেন সিক্রেশন হয় সেটা ট্রিগার করে কে, লিউটিনাইজিং হরমোনটা না, ওটা এফএসএইচ করে, লেডিক সেলের যে ঘটনাটা হয়, এটাও ভুল বলছে। হ্যাঁ, অ্যান্ড ফলিকল স্টিমুলেটিং হরমোন দ্য সার্টোলি সেল হুইচ হেল্প দ্য স্পারমিওজেনেসিস, ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে এটা বলেছে, এটা হলো মানে, ও সরি, এটা আমি ইনকারেক্ট বলছি কি না, ইনকারেক্ট বলছে, মানে কোনটা ঠিক না। এই যে এলএইচ আর হলো এফএইচ ডিক্রিজ গ্র্যাজুয়ালি ফলিকুলার যে ফেস, ওহো 1 মিনিট 1 সেকেন্ড গাইজ, এটা আমি হয়তো একটু ভুল বলে দিলাম প্রথমে। আমাদের বলছি যে কোনটা ঠিক না, এখানে কোনটা ঠিক নয়। হ্যাঁ, এলএইচ হরমোনটা লিউটিনাইজিং অ্যান্ড হলো ফলিকুল স্টিমুলেটিং হরমোন, ওটা হলো ডিক্রিজ হয় ডিউরিং গ্র্যাজুয়ালি দ্য ফলিকুলার ফেজে, ফলিকুলার ফেজটাতে, হ্যাঁ এদের ফলিকুলার ফেজে হচ্ছে ডিক্রিজ হয়, এটা ঠিক আছে। এটা ভুল বলছি কেন আমি? অ্যান্ড এলএইচ যে হরমোন
ট্রিগার্স মানে হলো উদ্দীপনা জাগানো, সিক্রেশন অ্যান্ড্রোজেন ফ্রম, হ্যাঁ লেডিক সেল থেকে, এটাও ঠিক আছে, লেডিক সেলকে অ্যান্ড্রোজেন ক্ষরণ হয় যেটা টেস্টোস্টেরন লেডিক সেল থেকে। অ্যান্ড ফলিকল স্টিমুলেটিং হরমোনটা হলো সার্টোলিস সেলকে, হুইচ হেল্পস স্পারমিওজেনেসিস। নো, স্পারমিওজেনেসিসে সাহায্য করে না, এই সার্টোলিস সেলের কাজ কী আছে, পুষ্টি দেয়, বুঝতে পারছো, যে ওই যে শুক্রাণুগুলো যেখান থেকে বের হয়, হ্যাঁ সেমিনিফেরাস টিউবওয়েল থেকে, ওই শুক্রাণুগুলোকে পুষ্টি জাগায়, সার্টোলিস সেলের কাজ ওটা। তো এটা উত্তর হবে, বাকিগুলো ঠিক আছে। ওকে গাইস, সরি মানে আমি প্রথমে একটু অন্য ভেবে নিয়েছিলাম। অ্যান্ড এলএইচ ট্রিগার্স ওভুলেশন ইন ওভারি, ওই যে এলএইচ সার্চ যেটা ট্রিগার্স হয় 14তম দিনে ম্যাক্সিমাম হয়ে যায়। ওকে, এটা হলো ম্যাক্সিমাম হয় ওভুলেশন 14তম দিনে, ট্রিগার্স মানে ওই জিনিসটা বোঝাচ্ছে। তো এটাও ঠিক আছে, তাহলে আমাদের এখানে কোশ্চিনটার যে উত্তর হবে সেটা হবে সি হবে, বুঝতে পারলে? তারপরে 2016 সালে, এটাও 2016 সালে কোশ্চিন। দেখো প্রচুর কোশ্চিন আছে এখানে, তোমরা আমি টপিকটা যেটা পড়ালাম ভালোভাবে দেখে নাও 2-3 বার, তারপরে এই কোশ্চিনগুলো তোমরা নিজেরা করবে। আমি কয়েকটা এখানে ইম্পর্টেন্ট কোশ্চিন করে দিলাম। এরপরে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট অন ইনহিবিন। ইনহিবিন একটা হরমোন আছে, সেই হরমোনটা সম্পর্কে এখানে কোন স্টেটমেন্টটা ঠিক হবে সেটা আমাদের এখানে করতে বলছে, বুঝতে পারলে কি না? তাহলে যে ইট প্রডিউস বাই গ্রানুলোসাস সেল ইন ওভারি, ওভারিতে গ্রানুলোসাস সেল আছে সেখান থেকে ক্ষরণ হয় বলছে। অ্যান্ড ইনহিবিট দ্য সিক্রেশন অফ এলএইচ। নো, ইনহিবিন হরমোনটা মনে রাখবে যে আমাদের পিটুইটারি হরমোনটা আছে এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। ইনহিবিন কথাটার অর্থ হলো বাধা দেওয়া, ইনহিবিটরি মানে ফলিকল স্টিমুলেটিং হরমোনকে বাধা দেয় ক্ষরণে। ওকে, অ্যান্ড গ্রানুলোসাস সেল থেকেই হলো প্রডিউস হয়, তাহলে অপশন ডিটা এখানে সঠিক হবে, এটা মনে রাখবে। আর বাকি অপশন যদি দেখি, এখানে অপশন দেখতে পারবো যে নারিশ সেল অ্যান্ড ইনটেস্টিস ইনহিবিন সিক্রেশন। নো, এলএইচ আছে এগুলোতে, প্রত্যেকটাতে হবে না, তাহলে এলএইচ। জাস্ট এটা মনে রাখবে যে এফএসএইচকে ক্ষরণে বাধা দেয়। অ্যান্ড হুইচ ওয়ান অফ দ্য, পরের কোশ্চিন, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ নট অ্যাসোসিয়েট উইথ দ্য ওভুলেশন ইন হিউম্যান ফিমেল। হিউম্যান ফিমেল বলছে কোনটা হিউম্যান ফিমেলের সঙ্গে ওভুলেশনের ঘটনার সঙ্গে যুক্ত না। 15 সালে এটা কোশ্চিন এসেছে। রিলিজ অফ সেকেন্ডারি উসাইট, যেটাকে সেকেন্ডারি উসাইটকেই বলা হয় ওভাম। তারপর হলো এলএইচ সার্চ, এটা তো হয় ডিক্রিজ ইন এস্ট্রাডিওল, তার ফুলি ডেভেলপমেন্ট অর গ্রাফিয়ান ফলিকল। বুঝতে পারলে কোশ্চিনটা যে কোনটা ঘটনা যুক্ত নয় সেটা আমাদের বলতে বলছে, ডিক্রিজ ইন এস্ট্রাডিওল, তাহলে এটা হবে, বাকিগুলো তো সব হয়। উত্তর হলো এখানে আমাদের সি নাম্বার অপশনটা হবে। ডেভেলপমেন্ট হবে গ্রাফিয়ান ফলিকলের, এলএসএইচ মানে 14তম যেটা ঘটনা ঘটে দিনে। অ্যান্ড রিলিজ অফ সেকেন্ডারি উসাইট, সেকেন্ডারি উসাইটকেই ওভাম বলা হয়, তো ওভামের তো রিলিজ হয় না 14তম দিনে। বুঝাতে পারছি? সব অপশনগুলো ক্লিয়ার হচ্ছে। এই যে 14 নাম্বার কোশ্চিন, 2014 সালে কোশ্চিন যেটা আসছিল, দ্য মেইন ফাংশন অফ মেমেলিয়ান কর্পাস লুটিয়ামের মেইন কাজ কি? এর হলো প্রজেস্টেরন ক্ষরণ করা, এখনই করলাম ছবিটাতে। হ্যাঁ, তারপর মেনস্ট্রুয়াল ফ্লো ডিউ টু, ওই যে ল্যাগ বললাম না, কোন হরমোনের অভাবে মেনস্ট্রুয়াল ফ্লো মানে মাসিক যে শুরু হয় কারো, সেটা কোন হরমোনের প্রভাবে, মানে প্রভাবে না অভাবে, অভাবে মনে রাখবে। হ্যাঁ, বা প্রভাবেও অনেক সময় কথাটা দে, প্রভাব অভাব বলতে জিনিসটা ওটাই বোঝাবে। ওকে, অ্যান্ড সিক্রেটরি ফেজ 2012 সালে যে সিক্রেটরি ফেজ দ্য হিউম্যান মেনস্ট্রুয়াল সাইকেল ইজ অলসো কোল্ড। সিক্রেটরি ফেজটাকে কী বলি? লুটিয়াল ফেজ বলি, বলি কি না? লুটিয়াল ফেজ। অ্যান্ড লুটিয়াল ফেজটা কতদিন পর্যন্ত থাকে? যেটা হলো আমাদের 3 নাম্বার ফেজ। প্রথম হলো মেনস্ট্রুয়াল ফ্লো, তারপর হলো পলিফারেটিভ ফেজ, তারপর হচ্ছে লুটিয়াল ফেজ, যেখানে আমাদের হরমোনগুলো হলো ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের যে ইয়েটা ক্ষরণটা হলো বাড়া শুরু করে, বুঝতে পারলে? তাহলে লুটিয়াল ফেজ বলা হয়। আর এটা যে লাস্ট অ্যাবাউট কতদিন পর্যন্ত? এটা 13 দিন পর্যন্ত বলে, মানে 14তম দিনেতে হচ্ছে রিলিজ হচ্ছে, তাহলে 13 দিন। কীভাবে মনে রাখবে জিনিসটা? 3 নাম্বার ফেজ আর 3 আসবে, 3 সামনে তো 3 আসবে, মানে বুঝতে পারছো যে 1 তো আসবেই, প্রথম 2টো ফেজ তো জানা আছে, তাহলে 13 দিনে। এইভাবে ট্রিক করে কিছু কিছু জিনিস একবারে ক্লিয়ারলি মনে রাখতে হবে, বুঝতে পারলে? অ্যান্ড অ্যাবাউট হুইচ ডে দ্য নর্মাল হিউম্যান মেনস্ট্রুয়াল সাইকেল ডাজ নট র্যাপিড সিক্রেশন, ডাজ নট নয়, ডাজ র্যাপিড সিক্রেশন অফ এলএইচ, পপুলারলি কল যে এলএইচ সার্চ কত দিনে ঘটে? 2011 সালে আসছিলো। দেখো একটা কোশ্চিন কতবার আসছে, ক্লিয়ার হচ্ছে, একটা কোশ্চিন ভুল হবে না, বলে দিচ্ছি। 14তম দিনে হয় এলএইচ সার্চ, হ্যাঁ ওভুলেশন যেটা যেদিন ঘটে। অ্যান্ড পরের কোশ্চিন, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য কারেক্ট ম্যাচিং ইন দ্য ইভেন্ট ওকার ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল। কারেক্ট ঘটনা কোনটা? আবার এই যে বামপক্ষ ডানপক্ষ কোন ফেজটাতে কী কী হয়, 4টা ফেজ টোটাল দিয়ে দিয়েছে, ইজি কোশ্চিন, এটা করে নিতে পারবে।
সো গাইস ভিডিওটা আর করব না এখানে। তোমাদের যদি সব কোশ্চেনগুলো করে দিতে হয় কমেন্ট করে জানাবে, আশা করছি আর করতে হবে না। এখানে আমি 2011 সাল পর্যন্ত করে দিলাম এই যে মেনস্ট্রুয়াল সাইকেলের যে সব কোশ্চেনগুলো, প্রত্যেকটা কোশ্চেন তোমরা নিজেরাই পারবে। পরের মানে এখন আগের যে কোশ্চেনগুলো আছে ওগুলো অতটা কনসেপচুয়াল নয়, সহজ সহজ আছে, তোমরা নিজেরা করে নেবে, তোমাদের কাছে বই তো আছে আশা করছি। সো গাইজ এটা ছিল এই ভিডিওটা, বড় হলো অনেক। সো যারা তোমরা ভিডিওটা দেখলে এটার পর মনে হয় না তোমাদের প্রবলেম হবে আর। সো গাইজ থ্যাংক ইউ। আর পরের যে টপিকটা আছে এখানে এইভাবেই সব টপিকগুলো আমি হিউম্যান রিপ্রোডাকশনে শেষ করব। আরেকটা ভাই কমেন্ট করে জানিয়েছিল প্রথম থেকে আমি আবার যে ফার্স্ট চ্যাপ্টার একবারে ক্লাস 12-এর 16টা চ্যাপ্টার আছে এই মাসের মধ্যেই শেষ করব আশা করছি। তোমাদের যদি কোঅপারেশন থাকে আমি আরও উৎসাহ পাবো। অ্যান্ড অবশ্যই কমেন্ট করে তোমরা একটু জানাও যে কেমন হচ্ছে। সো থ্যাংক ইউ। অ্যান্ড অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। অ্যান্ড তোমাদের বন্ধুবান্ধব যারা সিরিয়াসলি যাদের দরকার এই ধরনের ভিডিও, যারা খুব মানে ভালো ছেলে মেয়ে পড়াশোনা করছে নিটের জন্য, সবাইকে ভালো পজিটিভ দাও, উৎসাহ দাও। অ্যান্ড ভালো লাইনে একটা করো, বুঝতে পারছো কি না? চতুর্দিকে নেগেটিভিটি প্রচুর চলছে, তো জীবনে যদি ভালো জায়গায় যেতে চাও পরিশ্রম করো, প্রচুর পড়তে হবে নিট যদি পেতে চাও। এটা বারবার বলছি, শুধু বাইরে বড় বড় ইউটিউবে চ্যানেল দেখে হও না এমনি এদিক। তুমি যদি ঘরের কোণে বসে মানে দিনরাত একাকার না করে পড়ো না কি না নিটের যে সিক্রেট, আমি তার জন্য একটা নিটের ভিডিও আলাদা তৈরি করবো, যে নিট পাওয়ার জন্য যে আসল সিক্রেট সেটা তুমি যদি না জানো আর মাইন্ডে যতক্ষণ না সেট করতে পারবে কোনো দিনও নিট পাবে না, এটা আমি খোলামেলা বলে দিচ্ছি। কারণ নিটের বর্তমান পরিস্থিতি খুবই আলাদাই, হ্যাঁ। আর পশ্চিমবঙ্গের যে ছেলেদের মেয়েদের নিট পাওয়ার ক্ষেত্রে কতটা প্রতিবন্ধকতা আছে সেটা আমি জানি, বুঝতে পারলে? প্রচুর জিনিস যেগুলো আছে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব পুরো নিটের ইতিহাস সম্পর্কে, মানে ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের কী করা দরকার, কীভাবে কেউ তাড়াতাড়ি নিট পেতে পারে। না হলে কিন্তু এই নিট যতটা ভালো অনেকেরই লাইফ মানে শেষ করে দেয় নিট। হ্যাঁ, থ্যাংক ইউ।